আইন শৃঙ্খলার অবনতি হয়নি, একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়। হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন বলেছেন, আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এ ধরনের ঘটনা সবসময়ই ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হন নাই? সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব খুন হন নাই? নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়, সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচনের পথে দেশ, প্রধান নির্বাচন কমিশনারের একটি প্রসঙ্গ, একটি প্রশ্ন, একটি মন্তব্য উদ্ধৃত করে আজকের এই আলোচনা শুরু করতে চাই। এবং আমাদের আজকে আলোচনায় যুক্ত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা ও রাজনীতি বিশ্লেষক। তিনি আমার সাথে যুক্ত আছেন স্টুডিওতে। একটা খবর বলছিলাম প্রধান নির্বাচন কমিশনারের, এবং এটার আসলে মন্তব্য দিয়ে আজকের আলোচনাটা আমি শুরু করতে চাই। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। প্রথমত আমি তার বক্তব্যের ওই অংশটাকে কোট করছি। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। বাংলাদেশের যারা দায়িত্বে বসেন, যারা চেয়ারে বসেন, প্রতিষ্ঠানের কর্ণধার হয়ে যান, তাদের কাছ থেকে এই ধরনের দায়িত্বহীন বক্তব্য নতুন কিছু নয়। বাংলাদেশের একটা প্রবণতা হচ্ছে, যখন রাস্তায় থাকেন, অপোজিশনে থাকেন, দায়িত্বের বাইরে থাকেন, তখন যে আচরণটা করেন, দায়িত্ব হাতে যাওয়ার পর তারা সম্ভবত দিক বিদিক হারিয়ে ফেলেন। সরকারের যে রেফারেন্সগুলো বলছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ কতগুলো জায়গায় উদ্বিগ্ন হওয়ার মতন অবস্থা বিরাজ করছে, এবং পুলিশ হেডকোয়ার্টার কিছুদিন আগে একটা তথ্য দিয়েছে, প্রতিদিন প্রায় 11 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন সারা দেশে। আবার গড়ে 3 জন মানুষ অপহরণের শিকার হচ্ছেন। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, কোন্দল, এবং এর কারণে অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেও সহিংসতা, সংঘাতের ঘটনা ঘটেছে। গত কয়েকদিন আগে সারা দেশকে নাড়িয়ে দিয়ে গেছে ওসমান হাদির হত্যা চেষ্টা এবং তার উপরে গুলিবর্ষণ। ওসমান হাদি কিন্তু, যেখানে তাকে গুলি করা হয়েছে, তিনি কিন্তু মামা বাড়িতে যাননি, তিনি নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন। নির্বাচনী প্রচারণায় থাকা অবস্থায় তিনি আক্রান্ত হয়েছেন। এর আগে পাবনাতে অস্ত্রসহ পরে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামে আজকে 1 মাসের বেশি হয়ে গেল, সেখানে বিএনপির আবু সুফিয়ানের নির্বাচনী গণসংযোগে যে গুলি করেছিল তাকে গ্রেপ্তার করা যায়নি। তারপরেও যখন সিইসি এই কথাটি বলছেন, তখন একটু শক্ত কথা বলার ইচ্ছা থাকলেও ভয়ে বলছি না, কারণ একটা ভয়ের সংস্কৃতি আমাদের চারদিককে গ্রাস করে ফেলেছে। আমরা আশা করব তিনি যে দায়িত্বে আছেন সেই দায়িত্বের মর্যাদাটা রক্ষা করবেন। এবং ইতিমধ্যেই প্রতিক্রিয়া দেখছি, একটু আগে দেখলাম জামাতের আমির তিনি এর ব্যাখ্যা দাবি করেছেন। আমি মনে করি যে এটা যথার্থ, কারণ এই বক্তব্যটি কেবলমাত্র বাস্তবতাকে উপেক্ষা করা না, একই সঙ্গে আমাদের এখানে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির ঘটনা ঘটছে, এই ঘটনাগুলোকে এক ধরনের উৎসাহ দেবে। যিনি দায়িত্বশীল জায়গায় থাকেন, তাদের কথা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই দায়িত্বশীল হওয়া দরকার। বাংলাদেশের নির্বাচনটি যারা কন্ডাক্ট করবে, তাদের চিন্তার মধ্যে, তাদের ভাবনার মধ্যে এই ধরনের ভাবনা যদি থাকে, নিশ্চয়ই তার যে প্ল্যান অফ অ্যাকশন, সেই জায়গাগুলোকে প্রভাবিত করবে এই চিন্তা। অবশ্যই। আমি শরীফুজ্জামান শরীফ একটা ছোট্ট বিরতি নিব। ছোট্ট বিরতি নিয়ে এসে আপনার কাছে অবশ্যই আমি আরো বিস্তারিত জানবো যে
নির্বাচন আসলে নির্বাচনের পথেই তো দেশ যাচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভোটারদের, আগে আমরা ভোটারদের নিরাপত্তার কথা চিন্তা করতাম, এখন চিন্তা করতে হচ্ছে প্রার্থীদের নিরাপত্তার কথাও। দর্শক অবশ্যই থাকুন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যার সাথে, আমরা ফিরছি এক্ষুনি। স্বাগত আরেকবার, দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচনের পথে দেশ, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমার সাথে শরীফুজ্জামান শরীফ যুক্ত ছিলেন এবং বিরতির পর এসে আমার সাথে আবার যুক্ত হয়েছেন নতুন মাহমুদা হাবিবা, সদস্য বিএনপি মিডিয়া সেল, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি হাবিবা আপা। এবং যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে নির্বাচনের পথে দেশ, এবং আমরা মূলত নির্বাচনের আগে নির্বাচনের যে পরিবেশ বা নির্বাচনের যে নিরাপত্তার বিষয়টা, এখন প্রার্থীর যে নিরাপত্তার বিষয়টা, সেই বিষয়টি নিয়েই মূলত আলোচনা করছিলাম। এবং সেই হিসেবে আমি আজকে আমাদের যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন তার একটি বক্তব্য তুলে ধরেছিলাম, তারই প্রেক্ষিতে কথা বলছিলেন আমাদের শরীফুজ্জামান শরীফ ভাই। আপনার কাছ থেকেও একটু আসলে ওই মতামত, মানে ওই প্রসঙ্গটি নিয়ে একটু জেনে নিতে চাই যে নির্বাচনের আগে তো এরকম ঘটনা ঘটে, দু একটা খুন খারাপি হয়, এবং এর আগেও ঘটেছে। হাসানুল্লাহ মাস্টার খুন হয়েছেন, কিংবা সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবও খুন হয়েছেন। নির্বাচন এলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। মানে আমরা আসলে কোন বিষয়টাকে নর্মালাইজ করতে চাচ্ছি? মানে আমাদের ব্যর্থতা, নিরাপত্তা দিতে পারছি না প্রার্থীকে, এই ব্যর্থতাটাকে ঢাকতে চেষ্টা করছি, কোনটাকে নর্মালাইজ করার চেষ্টা করছি? হাবিবা আপা, নিশ্চয়ই আপনি বলবেন। ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন তাদেরকে। দেখুন, এই বিষয়টা মানে এই স্টেটমেন্টটাই এত মানে স্টেটমেন্টের কথাগুলো কিছু কিছু মানে কি বলবো, কিছু কথা সত্যি, কিন্তু এই স্টেটমেন্টটা তো এইভাবে দেওয়ার কোনো সুযোগই নাই তার জায়গা থেকে। নির্বাচন এলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় অশান্ত হয়, এটা আমরা দেখে এসেছি। কিন্তু খুন খারাপি যেটা খুব নর্মালাইজ করার চেষ্টা করা হলো, এইটা অত্যন্ত মানে গর্হিত বলে আমি মনে করি। এখানে ডিনায়ালের কোনো সুযোগ নাই। এইটাতে এখনও যদি আমরা চোখটা না মেলতে পারি বা এখনও যদি আমরা বাস্তবতাটা বুঝতে না পারি। দেখুন, যখন অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব খুন হয়েছিলেন, সেটাও কিন্তু সহজ ঘটনা ছিল না। ওটা কিন্তু একটা হিউজ ঘটনা বাংলাদেশে, ওটা কিন্তু একটা হিউজ ঘটনা সেই সময়ের প্রেক্ষাপটে। যে ওইটাকে উদাহরণ হিসেবে টেনে আমাদের ওসমান হাদির ওপরে যেই মানে এত ক্লোজ রেঞ্জে তার সাথে বা 10-15 দিন ঘুরে তার সেন্টারে উঠা বসা করে, মানে একেবারে এত মানে এটা যেন সিনেমা গল্পকেও হার মানানোর মতো একটা মানে অ্যাসাসিনেশন এফোর্ট, এইটা কি এত ইজিলি নেওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত, এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা রক্ষা করা তাদের দায়িত্ব। জনে জনে আইন শৃঙ্খলা মানে আলাদাভাবে সিকিউরিটি প্রোভাইড করার চেয়ে ওভারঅল আইন শৃঙ্খলার অবস্থাকে ইমপ্রুভ করা, বিশেষ করে বর্তমান অবস্থায় যে চ্যালেঞ্জটা নির্বাচন কমিশনকে নিতে হচ্ছে বা নির্বাচন কমিশনার নিয়েছেন, সেটা তিনি তিনি সেই প্রসঙ্গে টেনেও তো কথা বলতে পারতেন। এইটার কারণটা হলো যে গোটা বাংলাদেশ ওয়াকিবহাল আছে যে আমরা আসলে ঠিক কোন শক্তিগুলোর বিরুদ্ধে লড়ছি। আমাদের টোটাল বাংলাদেশে যেই এই অন্তর্বর্তীকালীন সরকার বলুন, কিংবা আপনার নির্বাচন কমিশনার এখন যেহেতু তফসিল ঘোষণা হয়েছে নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলোতে, তারা এখন একটা সুপ্রিম অথরিটি। কাজেই এই জায়গাটায় তাদের চ্যালেঞ্জগুলো কিন্তু অন্যান্য সরকারের চ্যালেঞ্জের চেয়ে একেবারেই ভিন্ন, এন্টায়ারলি ভিন্ন। এই চ্যালেঞ্জটা গোটা দেশের মানুষ যেখানে জানে, সেখানে তো এইরকম কথা বলাটা অত্যন্ত মানে ইটসেলফ হচ্ছে দায়িত্ব জ্ঞানহীনতা। দ্বিতীয়ত, শঙ্কা তৈরি করে। আপনি প্রবলেমকে প্রবলেম হিসেবে যখন আইডেন্টিফাই করবেন, ধরুন 50% প্রবলেম আসলে ওখানেই সলভ হয়ে যায়, কারণ আপনি একটা সমস্যা হিসেবে দেখছেন। কিন্তু আপনি যখন এটাকে জেনারেলাইজ করতে চাইছেন, তখন এটা আমাদের মধ্যে অনেক গুণ শঙ্কা বৃদ্ধি করে। হত্যাকার হাদির সাথে যেটা হয়েছে দিনে দুপুরে, এমন না যে তার সাথে 2 লাখ লোক ছিল, 2,000 লোক ছিল, একেবারে মানে 3 জন রিকশায় 2 জন এসে মেরে গেল ফিল্মের স্টাইলে। এখনো পর্যন্ত 72 ঘন্টা আমরা থেকে শুনতে পাই নিউজ, মানে ফেসবুক থেকে আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হয়। নানা ইনফ্লুয়েন্সার কিংবা ইনভেস্টিগেটিভ জার্নালিজম যারা করেন, তাদের তথ্যের উপরে আমাদের ভরসা করতে হয়। এর চেয়ে তো ভয়ঙ্কর অবস্থা আর কিছু হতে পারে না। আপনি আইন শৃঙ্খলা মানে অবস্থা দেশে খুবই টালমাটাল, এটা বাস্তব। এই বাস্তবতাকে মেনে নিয়ে এইটাকে কিভাবে এম্পাওয়ার করা যায়, যেহেতু তার হাতে শুধু এখন পুলিশ কিংবা অন্যান্য প্রতিটা বাহিনী এখন তার হাতে আছে। কাজে তাদের কিন্তু এখন একটা প্রপার স্ট্র্যাটেজি ফর্ম না করতে পারলে, কিংবা
যাদেরকে বিশেষ করে এখন আপনি দেখবেন এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে গুরুত্বপূর্ণ ব্যক্তি অগুরুত্বপূর্ণ ব্যক্তি সকলেই চাইবেন এখন সিকিউরিটি। স্বাভাবিক তো এটা। মানে আপনি যেদিন হাদিকে গুলি করা হলো তার ঠিক দুদিন পরে জুলাই অ্যালায়েন্স বলে অ্যালায়েন্সের 2 ছেলেকে কুপিয়ে দেওয়া হলো উত্তরাতে। হ্যাঁ, এই জিনিসটা এটা কিন্তু সার্বিকভাবে আমাদের অসংখ্য তরুণ ছিলেন এখানে পুরনো। আর দল হিসেবে তো বিএনপি বহুদিন ধরে এই ধরনের সিচুয়েশন সাফার করে আসছে। বিএনপি ইটসেলফ তাদের নেতৃত্ব নিয়ে নানা শঙ্কার মধ্যে আমরাও সময় কাটাচ্ছি। সেই জায়গাটায় এটা আরেকটু প্রপার অনেক বেশি অ্যাড্রেস করা দরকার। এটা শুধু যেমন নির্বাচন কমিশনারের কাজ না, তেমনি সরকার অন্তর্বর্তীকালীন সরকারেরও একার কাজ না। এটা সার্বিকভাবে যে ঐক্যটা আমাদের তখন ছিল 5ই আগস্ট, ওইটা যদি ফিরিয়ে আনা না যায় তাহলে আপনার সবসময় এখন যেটা হয়েছে ঐক্যের মাধ্যমে প্রতিহত করা, কিন্তু সেই ঐক্য নষ্ট, মানে জুলাইয়ের ঐক্যটা নষ্টের পথে অনেকেই বলছেন। কিন্তু মাহমুদা হাবিবা, আমি যতটুকু জানি যে অনেকেই বলছেন যে জুলাইয়ের যে ঐক্যটা ছিল বা জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল সেটা নষ্ট হচ্ছে। এই স্পিরিটটা কারা নষ্ট করছে? আপনার কাছে এই প্রশ্নটা থাকবে। আপনি একটু মানে আমি একটু চলে যেতে চাই শরীফুজ্জামান শরীফের কাছে। আমি যে বিষয়টা জানতে চাই শরীফ ভাই, সেটা হলো 50 লক্ষ টাকা, মানে ওসমান হাদির ওপর যারা গুলি করেছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা ঘোষণা দেয়া হলো সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। এই কাজটি কেন জনগণের উপরে চাপিয়ে দেওয়া হলো? এই দায়িত্ব কি আমাদের, মানে আসামি ধরার দায়িত্ব কি জনগণের? আপনাকে আবার ধন্যবাদ সোনিয়াপা। আপনার সাথে আসলে টেলিভিশনের টক শোতে বসার অভিজ্ঞতা অনেক দিনের, অনেক বছরের। যে কথাগুলো আগেও বলতাম এখনো সেই কথাগুলো বলতে হয়। কখনো নির্ভয়ে বলা যায়, কখনো একটা ভয়ঙ্কর ভীতির মধ্য থেকে কথা বলা যায়। আমরা যে জুলাইয়ের পরিবর্তন, এই পরিবর্তনের পেছনে যে ভয় ভীতিহীন একটা পরিবেশ নিশ্চিত হবে, ফেরত আসবে, এই যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটা ক্রমশই দেখছি সংকুচিত হয়ে গেছে। এবং এই ভীতির কারণে টেলিভিশনগুলোর টক শোর শ্রোতা দর্শক কমে আসছে, এটি অস্বীকার করা যাবে না। এখন কথা বলতে হয় হিসাব করে, সরকার কিভাবে, অন্য কিভাবে, আমার ক্যাপাসিটি কতটুকু আছে, আমি কতটুকু এটি ট্যাকেল দিতে পারবো, ইত্যাদি ইত্যাদি। আমরা যে ভয়ের শাসনের অবসান চেয়েছি, সেই ভয়ের শাসনের অবসান হয়নি। ভয়ের শাসনটা এখনো আছে, কিন্তু অন্য ফর্মে। তখন এক ফর্মে ছিল, এখন আর এক ফর্মে। সরকার যে প্রশ্নটা করলেন, সরকারের পক্ষ থেকে ইনিশিয়েটিভ থাকা দরকার, উদ্যোগটা নিবে সরকার। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, যে তথ্যগুলো আমরা পাচ্ছি, তার ভেতর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে জুলাইয়ের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা যারা এখনো মানতে পারেনি, ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনৈতিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের একটা প্রচেষ্টা আছে এটিকে ডাইভার্ট করার। আবার জুলাই যাদের হাতে, যারা সামনের থেকে লড়াইটা করেছেন, অথবা জুলাইয়ের স্টেক হোল্ডার যারা, তাদের মধ্যেও একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে জুলাইটাকে নিজ নিজ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা। এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। মুক্তিযুদ্ধের প্যারালাল দাঁড় করে ফেলা, মুক্তিযুদ্ধের ভেতর থেকে যে অর্জনগুলো, সেগুলোকে খাটো করা, এই কাজগুলো হচ্ছে। এক একটা রাজনৈতিক দলকে নানাভাবে হেয় প্রতিপন্ন করা। এটা আমি প্রায় বলি, গতকালকেও দুটো টেলিভিশনে বলেছি। যারা এই আন্দোলনটায় কৌশলগত কারণে পেছনে ছিলেন অথবা সামনে দায়িত্ব পালন করেছেন, আপনি দেখছেন যে জুলাইয়ের পরে তাদের মধ্যে যে বিভাজনগুলো, এই বিভাজনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে জুলাইটাকে যতটুকু সম্ভব আমার ঘরে ফলাফলটা আনতে হবে। এবং যত আলোচনাগুলো আপনি দেখছেন, সমস্ত আলোচনাগুলো হচ্ছে শহর কেন্দ্রিক। গ্রামের মানুষ কৃষি পণ্যের দাম পায় না, আপনি এই আলোচনা কোথাও দেখবেন না। সরকার না সরকারের বাইরে যারা ইনফ্লুয়েন্স করতে পারে তাদের। মানুষের জীবন একটা সংকটের মুখে পড়েছে, কৃষক সার পাচ্ছে না, বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, সরকার নির্ধারিত দামে কৃষক সার পাচ্ছে না, আপনি কোথাও এই আলোচনাটা শুনবেন না। ডিসেম্বর আজ মাঝামাঝি, 15 দিন পর স্কুলগুলোতে নতুন বছরে পরীক্ষা শুরু হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে। গত বছর যে ছেলেটি ক্লাস 6-এ পড়ে ভর্তি হয়েছে, এবার আবার তাকে ক্লাস 7-এ যখন উঠলো, তাকে 9,000 10,000 টাকা রিঅ্যাডমিশন ফি দিয়ে ভর্তি হতে হবে। গতবার
যে শিশুটি ভর্তি হয়েছে এবছর আবার তাকে ভর্তি হতে হবে। কিন্তু আমরা তো সংস্কারের কথা বলেছিলাম। কিন্তু ওই জায়গাটায় যখন আমি কথা বলবো তখন তার সাথে আমি কথা বলার সময় চা খেয়েছি কিনা সেটিকে আপনি যুক্ত করে ফেলছেন, এবং এর ভেতর থেকে একটা স্টেটমেন্ট তৈরি করে দেশ এবং দেশের বাইরের থেকে খুব পরিকল্পিতভাবে যে ধরনের একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে এবং তার সাথে আমরা জড়িয়ে পড়ছি, যার পরামর্শে একজন সন্ত্রাসী মাস্তান হাদির মাথায় গুলি করলো, ওই ছেলেটি কখনো জানতে চায় না যিনি বা যারা তাকে এই কাজটি করতে পাঠিয়েছে তার সন্তানকে কখনো এই কাজে পাঠাবে কিনা। আমরা যারা অন্যের পরামর্শে কারো বাড়ি ভাঙতে যাচ্ছি, তো যার পরামর্শে আমি যাচ্ছি তার কোনো সন্তানকে কি আমি কখনো দেখেছি যে আমার পেছনে পেছনে তার হাতেও একটা লাঠি ছিল? দেখিনি। তার অর্থ হলো একটা অংশ আছে, কেউ আমেরিকায় থেকে, কেউ ভারতে থেকে, কেউ সিঙ্গাপুর থেকে, বা কেউ ফ্রান্সে থেকে, বিভিন্ন জায়গা থেকে দেশের মধ্যে এই যে ঘটনাগুলো সৃষ্টি করছে। আমরা একটা অভ্যুত্থান করেছি, পৃথিবীর কোথাও অভ্যুত্থানের পরে এত বিভাজন, প্রত্যেকটা দিন কোনো না কোনো ইস্যু নিয়ে। আচ্ছা, আমি ছাত্র যারা প্রথম কাতারে থেকে লড়াইটা করেছে, আপনি এদের মুখ থেকে শিক্ষা সংক্রান্ত, আমরা ছাত্র আন্দোলন যেহেতু করেছি আমাদের ফার্স্ট প্রায়োরিটির জায়গাটা, আলোচনার জায়গাটা ওইখানে আসে। এই যে রিঅ্যাডমিশনের কথা বললাম, যে আপনার সন্তানটি গত বছর ক্লাস 7-এ পড়েছে, এবার 8-এ উঠবে, শুধুমাত্র একটা রুম তার পরিবর্তন হচ্ছে, একটা খাতা পরিবর্তন হচ্ছে, আর সবকিছুই আছে, তাকে 8,000 টাকা কেন রিঅ্যাডমিশন ফি দিতে হবে? সরকার এটিকে চাইলে বন্ধ করতে পারে না, সরকার তাদেরকে ডেকে সিদ্ধান্তটা নিতে পারে না, ছাত্র নেতারা কি এই দাবিটা তুলতে পারে না যে এই কাজটি করা হচ্ছে অন্যায়? কিন্তু আমরা সারা দিন রাজনৈতিক ইস্যু নিয়ে এতটাই সময় দিচ্ছি। শরীফ, আমরা সেটাই বলছিলাম যে এই সংস্কারগুলোই তো আমরা চেয়েছিলাম, এবং এই জন্যই তো একটা ঐকমত্য কমিশনও তৈরি করা হয়েছিল। সেই কমিশনের যে রেজাল্ট আসলো সেটা কি আসলে কোনোভাবেই কার্যকর হলো না? ঐকমত্য কমিশনের সবকিছুই কি একেবারে যে সবাই বলে, যেটা আমি বলতে চাই না, অশ্বডিম্ব বলে অনেকেই, এটাই কি হলো কি শেষ পর্যন্ত? এর পেছনে আপনার যখন যে টার্গেটটা মনের ভেতরে যেটা থাকবে, যে উদ্দেশ্যটা থাকবে, আপনি এর ভেতর থেকে সেই উদ্দেশ্যটা নিয়ে আসার চেষ্টা করছেন। আমি প্রশ্ন করি যে বাংলাদেশের সংস্কার ইস্যুতে আপনাকে কেন সংস্কার কমিশনকে আমেরিকান অ্যাম্বাসেডরের সাথে বৈঠক করতে হয়? যেদিন এই ঘটনাটি ঘটেছে সেদিনে আমি বলেছিলাম যে এই যে সংস্কারের যে প্রস্তাবগুলো আসবে, ভয়েস অফ আমেরিকার একটা নিউজ হয় রাত 8টায়, বাংলা সংবাদ, তার মধ্যে একটা সম্পাদকীয় প্রকাশ করে, এবং সেখানে সম্পাদকীয়টা বলার আগে বলা হয় এর মধ্যে আমেরিকান সরকারের অভিমতের প্রতিফলন আছে। আমরা ভারতের যে আধিপত্য, ভারতের যে মাতব্বরি, বাংলাদেশের বিভিন্ন বিষয়, নিরাপত্তা থেকে শুরু করে ভারতের যে খবরদারি, সেটির অবসান চেয়েছি। বাংলাদেশের খবরদারি প্রতিষ্ঠিত হবে সেটি চেয়েছি। কিন্তু আমি এখন যেটা দেখছি যে ওই একেবারে নতুন আরেক গ্রুপ এসে সেই জায়গাটি নিচ্ছে। 1 মাসে, 2 মাসে, 3 মাসে 350 মানুষ অবৈধভাবে চাকরি করত বলে আপনি আমেরিকার থেকে 9 ঘন্টা হাত পা বেঁধে, শেকল দিয়ে বেঁধে আপনি বাংলাদেশে পাঠিয়ে দিলেন। এর কোনো প্রতিবাদ হচ্ছে না। নাপ নদী থেকে শত শত জেলেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, তার কোনো প্রতিবাদ হচ্ছে না। আমরা বলতে পারছি না তুমি সীমান্তে যে হত্যাকাণ্ড চালাও, আমার কৃষককে দেখলেই বিএসএফ যে গুলি করে, অথচ ওই যে বর্ডার পর্যন্ত গরুটা যে ভারতীয়রা নিয়ে আসে তাদের একজনকেও তুমি ধরতে পারো না। আমার দেশের কৃষকের বুকে গুলি করো কেন? এই প্রশ্নটা আমরা তুলতে পারছি না। আমি ফিরবো নিশ্চয়ই আবারও। শরীফুজ্জামান শরীফ, অনেকগুলো প্রশ্ন এসেছে, কেন এখনো পর্যন্ত বলতে পারছি না? মাহমুদা হাবিবা, আমি ব্রেকে যাওয়ার আগে আপনাকে 30 সেকেন্ড ছোট করে বলবো, তারপর আবার বিস্তারিত শুনবো। সেটা হলো যে এই যে ঐক্যে ভাঙন, আমরা চেয়েছিলাম একটা ঐক্য হবে, একটা ঐক্যমত্যের সরকার হবে, সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু সেই ঐক্যে ভাঙন ধরছে, এরকম অনেকেই আশঙ্কা করছে। এই ভাঙনটা ধরাচ্ছে কারা? একটু যদি সংক্ষেপে বলেন, আমি আমার বিস্তারিত পরে। দেখুন, এটা কারা না, বরং আপনি বলুন কি, ক্ষমতার মোহ। যারা ইতিমধ্যেই ক্ষমতার একটা বড় অংশের সুবিধা ভোগ করছেন
তাদের জন্য নির্বাচন একটা ব্যাড নিউজ, এবং নির্বাচন আসলে বাস্তবতাটা একটা ভিন্ন জিনিস। এই বাস্তবতা এবং বর্তমান চলমান যে ক্ষমতার মানে কি বলবো মানে আনন্দ বা কি বলে এটাকে এম্পাওয়ারমেন্ট তাদের যে হয়েছে, নির্বাচন কিন্তু সেখানে একটা বিশাল ছেদ। নির্বাচনে হওয়ার আগে যতভাবে সম্ভব, বিশেষ করে বড় দল তো এখন আর কোনোটা টিকে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া, ফলে যাই ঘটে না কেন গাছের পাতাও যদি পড়ে আপনি দেখবেন শুরু হয় এইভাবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কারণে মানে গাছের পাতাটা পড়েছে। আমি হাদি ইনসিডেন্ট দিয়ে আপনাকে বলি, হাদিকে যেই ছেলেটি ইনকিলাব মঞ্চের নিয়ে যাচ্ছিল হাসপাতালে, একটু থামাই, জি একটু থামাই, একটা ব্রেক নেই, Sure. একটা ব্রেক নেই দর্শক, একটা ব্রেক নিচ্ছি, একটা বিরতি নিচ্ছি। আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায় বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচনের পথে দেশ, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলছিলাম। আমি মাহমুদা হাবিবা আপনার কাছেই এই অংশে আবারও ফেরত যেতে চাই আলোচনাতে। বলা হচ্ছে যে ঐক্য ছাড়া, যে ঐক্যটা ছিল আমাদের শুরু থেকে জুলাই অভ্যুত্থানের পর প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে, সেই ঐক্য ছাড়া যদি আবার সেইভাবে ঐক্যে আমরা পৌঁছতে না পারি, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ওইভাবে বিভাজন তৈরি হতে থাকে দিনের পর দিন, আসলে কোনো নিরাপত্তা ব্যবস্থায় কাজে আসবে না, এমনটাই বলা হচ্ছে সকলের পক্ষ থেকে। আপনি আপনার আলোচনায় ছিলেন। জি, আমি সেটাই বলছিলাম যে দেখুন, আমি যেটা বলছিলাম সেটা শেষ করি। সেটা হচ্ছে যে ঐক্য মোটের উপরে এখনো আছে, যে আপনি মানে যেভাবেই দেখেন না কেন, কিন্তু ওইটাকে সারফেস হতে দেওয়া হচ্ছে না। সারফেস হতে না দেওয়ার কারণ যেটা আপনি জানতে চাচ্ছিলেন যে কেন বা কারা, এক দলের তো প্রচেষ্টা আছেই যেন কোনো ঐক্য না থাকে, যেন নির্বাচনটা বানচাল হয়ে যায়, কিংবা নির্বাচনটা সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হয়, কিংবা নির্বাচন যে নিয়ে যে উৎসাহ আগ্রহ দেশের মানুষের মধ্যে ওটাকে পুরোপুরি দমিয়ে দেওয়া যায়। কিন্তু সেইটাতে তো পা দিতে হবে, ফাঁদে পা দিতে হবে। তো ওটা তো একটা ট্র্যাপ। আপনি এই ট্র্যাপে অন্যকে দোষার পর আগে নিজেদের সমালোচনাটুকু করে আসি। সেটা হলো যে আপনার প্রথমত আপনি রাজনীতিতে আপনার ভোট সামনে, নিঃসন্দেহে আমি আপনার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছি, আপনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আপনি আসলে কতটুকু নামবেন এই ভোটটা পাওয়ার জন্য বা আমাকে ভিলেন প্রুফ করার জন্য, ওটা এখানে ইম্পর্টেন্ট। আপনি কি রাজনৈতিক আপনার মতাদর্শ এবং আপনার জনগণের জন্য কি কি করণীয় বা পলিসি নিয়ে আপনি কি ভাবছেন সেটা দিয়ে যুদ্ধ করবেন, না আপনি আমার চরিত্র হরণ করে মিথ্যা অপবাদ দিয়ে কিংবা প্রতিটা ঘটনায় আমাকে দায়ী করে আমার ভোট কমাবেন? দুটোই হতে পারে। কিন্তু সোনিয়া পাঁচ কোনটা আপনি চুজ করেন? আমাদের মাঠে এবার আসেন। আমি যেই কথাটা বলছিলাম, হাদি গুলি খেয়েছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওই সময়টা লাইভ ভিডিও চলছে এবং একেবারে দল হিসেবে বিএনপির নাম ধরে গালিগালাজ করতে করতে, মির্জা আব্বাসের নাম ধরে গালিগালাজ করতে করতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, আপনাকে এবার একটা কথা বলি, এবং এটা রূঢ় কথা। সেটা হলো যে ইন্টারনাল কোনো সাপোর্ট ছাড়া এই ধরনের অ্যাসাসিনেশনের এফর্ট বা অ্যাসাসিনেশন বিশ্বব্যাপী কোথাও হয়নি। আপনি ইন্দিরা গান্ধীকে দেখেন, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেন, আপনি তার আগে শেখ মুজিবের যে হত্যাকাণ্ড সেগুলো দেখেন, প্রতিটাই একেবারে ভেতরের মানুষজন এখানে ইনভলভ থাকতেই হবে। এই যে এইরকম দুটো মানুষ এসে মেরে চলে গেল, আপনি প্রথমেই একটা ভিডিওতে মেসেজ দিয়ে দিলেন, এরপরে কতখানি কোঅর্ডিনেটেড এফর্ট আপনি দেখেন। আর 30 মিনিটও বোধহয় যায়নি, ভিন্ন ভিন্ন জায়গা থেকে দায়িত্বশীল ব্যক্তিরা যে ধরনের স্ট্যাটাস দেওয়া শুরু করলেন, ওটা ভয়াবহ। মুশকিল হচ্ছে যে আপনি পরবর্তীতে আপনি দেখেন, এরপরে কিন্তু আমি এই জায়গাটা একটু সাধুবাদ দিয়ে আসি সাদিক কায়েমকে। সে কিন্তু আবার তার স্ট্যাটাসটার জন্য দুঃখ প্রকাশ করে সে প্রত্যাশা করছে আগামীর হয়তো ভিন্ন হবে। আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ এই আচরণ আমরা কখনোই পাইনি, এটা পেয়েছি যেহেতু সাধুবাদ জানাচ্ছি। কিন্তু ঘটলো যেটা, আমরা তো ছাত্রলীগ জানা গেল, সেটাও আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে নয়, বাইরে থেকে ফুটেজ কালেক্ট হলো, সব হলো। কিন্তু আসলে শোনা যাচ্ছে উনি বের হয়ে গেছেন। উনি যে জায়গাতে বেরিয়ে গেছেন, উনি তো বিডিআর আছে আমাদের। আমরা কি জানি যে ওনারা কি কোনো ইনফরমেশন দিতে পেরেছেন? তাদের তো ওয়ে আছে। এগুলো কোনো কিছু কিন্তু মানে একেবারে হতে পারে তদন্তের স্বার্থে তারা চেপে রেখেছেন, কিন্তু মনে হয় না, এটা একেবারেই মনে হয় না। এবার আপনি আসেন, এবার আপনি আবার ফিরে আসেন ফেসবুকে। গতকালকে বোধহয় সবাই যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, গতকালকে শরীফ ভাই গত পরশুদিন, সরি, প্রত্যেকেই কিন্তু অঙ্গীকার মানে তাদের প্রত্যয় ব্যক্ত করে এসেছেন যে তারা ভোটের উপরে ঐক্য বজায় রাখবেন। এরপর আপনি ফেসবুকে ফিরে আসেন। ফেসবুকে যেহেতু তার কোনোভাবেই ওই ঘটনার সাথে বিএনপিকে সংশ্লিষ্ট করার সুযোগ নাই, 7 মাস আগে এই ছেলেটি সম্ভবত কোনো একটা মামলায়
অ্যারেস্ট হয়েছিল, তার আইনজীবী, বিএনপির একজন আইনজীবী, ওই সময় কিন্তু কয়েক হাজার লোকের জামিন হয়েছে। এবার আপনাকে বলি, নাম ধরে ধরে কয়েক হাজার লোকের জামিন হয়েছে এবং কয়েকশো মানুষ বিনা জামিনে বিনা ইয়েতে পালিয়ে গেছে এয়ারপোর্ট এবং অন্যান্য বর্ডার দিয়ে। কোনো জায়গায় আপনি কোনো মানে ইনভেস্টিগেটিভ জার্নালিজম দেখবেন না। কিন্তু আমি ওই যে আমাদের একজন শ্রদ্ধেয় ভাই আছেন, ওনার কাছে আমি ফ্যাক্ট চেকিংও শিখেছিলাম কতদিন, শিশির ভাই, ওনার ওখানে দেখলাম যে উনি এটা ব্যারিস্টার কায়সার কামালের পিছনে মানে ঘুরছেন এবং ফটোকার্ড এইভাবে তৈরি করা হয়েছে যে হাদির খুনি শব্দটা বুঝুন, হাদি তো জীবিত, হাদিকে গুলিবর্ষণকারীর মানে কি বলে জামিন করিয়েছেন কায়সার কামাল। 7 মাস আগের ঘটনাকে আপনি এটার সাথে কানেক্ট করছেন। আমি ওই নৈতিকতাকে গালি দিতে পারি, আমি ওই নৈতিকতার বিরুদ্ধে দাঁড়াবো যেই নৈতিকতা আপনার ঢালাও ভাবে অপরাধ কি সেটা না জেনেই অপরাধীর জামিন করাচ্ছে, কিন্তু জামিন তো সে করাচ্ছে না, সে জামিনের জন্য লড়ছে, বিচারপতি জামিন করছে, আমি তাকে ডিফেন্ড করছি না। আমি তার এই মানে যদি এই কাজটা টোটাল কেসটা দেখার পরে উনি মানে এটাকে সন্ত্রাসী জানার পরে উনি জামিন করে থাকেন, তাহলে উনি গর্হিত কাজ করেছেন সমাজের জন্য। কিন্তু ওই ঘটনাটা এখন আপনি প্রাইম ঘটনা, সেকেন্ড প্রাইম ঘটনা কি, আমাদের সম্মানিত মহাসচিব, তার কিন্তু হাদির সাথে সম্ভবত কোনোদিন মুখোমুখি বসার সুযোগ হয়নি। এমন নয় যে তিনি হাদিকে জানেন না, ব্যক্তিগতভাবে জানার সুযোগ হয়নি। আমরা যতটুকু জানি যে এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সাইবারের যে স্পেসটা আরো বেশি রক্ষিত হওয়া উচিত এবং এটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। শেষ করি আপনাকে শুধু একটা কথা বলে, আজকে আমি আরেকটা ফাইন্ডিং দেখলাম যে হাদিকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে। কারা করেছেন? যারা হাদিকে নিয়ে সমালোচনা করেছেন। কেন বিএনপির রাজনীতিকে আপনি সমালোচনা করেন না? আমি তো হত্যাযোগ্য হই না তাতে। আমি হত্যাযোগ্য কিসে হই জানেন? আমি হত্যাযোগ্য হই এই অপরাধীকে, এই যে 3 দিন কারো না কারো শেল্টারে আছে, তাকে ধরা হয়নি, আমি সেই জায়গায় হত্যাযোগ্য হচ্ছি। আমি হত্যাযোগ্য তখন হই যখন ডাক দেয়া হয় যে তুমি কাফের, তুমি মুরতাদ, তোমাকে হত্যা করা হবে, সেইগুলোকে হত্যাযোগ্য বলে। ঠিক আছে, এই জায়গাটায় আপনি খালি মুখে বললেন, আপনি গেলেন এবং আপনি বলে আসলেন, প্রতিজ্ঞা করলেন যে আপনি ঐক্য বজায় রাখবেন, অথচ আপনার ফুল টিম কাজ করছে যে কিভাবে মানে একটা দলের কতখানি নোংরামি করা যায় একটা দলের সাথে। আমরা কিন্তু এগুলো রেসপন্ড করা বন্ধ করে দিয়েছি। কিন্তু মুশকিল হলো বিএনপি এখন যতদূর আমরা জানি, যতদূর আমরা বুঝি যে বিএনপি একেবারে অন্য ধারার রাজনীতি করতে চেষ্টা করছে এবং তারা অনেক বেশি শান্ত, অনেক বেশি সুস্থভাবে নির্বাচনটা করতে চাচ্ছে। আমরা অবশ্যই আমরা সেটাই প্রত্যাশা করব নির্বাচনের আগ পর্যন্ত। মাহমুদা হাবিবা, এই অংশে আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি একটু শরীফুজ্জামান শরীফের কাছে চলে যেতে চাই। শরীফুজ্জামান শরীফ, মাহমুদা হাবিবা কিন্তু একটা প্রশ্ন রেখেছেন এবং তার প্রশ্নটা থেকে আমি প্রশ্নটা করতে চাই, এটির সাথে আসলে ঐক্য জড়িত আছে। হাদি কেন, হাদির উপরে এই অ্যাটাকটা কেন, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। বেশ স্পর্শকাতর বিষয় এবং স্পর্শকাতর প্রশ্ন। সম্ভবত অপরাধীরা যখন অপরাধ সংগঠিত করে তাদের অনেক ধরনের টার্গেট থাকে। এমন কতগুলো জায়গায় তারা সরাসরি আঘাত করে, আবার কোনো কোনো জায়গায় আঘাত করে একটা রিপারকেশন তৈরি করতে চায়। হাদি এই সময়কালে তার স্পষ্ট কিছু বক্তব্যের কারণে বেশ জনপ্রিয় হয়ে উঠছিলেন এবং আমার সাথে তার একেবারে ব্যক্তিগতভাবে কয়েকবারই দেখা হয়েছে, কথা হয়েছে। স্নেহ, ভালোবাসার, শ্রদ্ধার মধ্যে পারস্পরিক সম্পর্কটা গড়ে উঠেছিল। আমি তার অনেক কিছুকে সমর্থন করতাম না, করিও না, কিন্তু তাকে এই যে আক্রমণটা, এটাকে আমি সমর্থন করি না। আমি মনে করি যে হাদি আবার আমাদের মাঝে ফিরে আসবে, সেই সাহসিকতার পরিচয় দেবে। আপা কতগুলো বিষয় বলে একটা বার্তা দিয়েছেন কিন্তু, যে ঘর পোড়ার মধ্য থেকে অনেকে আলু পোড়া খেতে চান, আবার আলু পোড়া খাওয়ার জন্য অন্যকে পাঠিয়ে দিয়ে ঘরে আগুন লাগিয়ে দেন। আমি এই কথাটা অনেকদিন ধরে বলি। বিএনপিকে খুব পরিকল্পিতভাবে টার্গেট করে একটা প্রচারণা চালানো হচ্ছে। আমি আগের অংশ বলেছিলাম যে এর আগে বিএনপির মহাসচিবের ছেলে ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করেছেন, এই নিউজটা ভাইরাল হয়ে গেল। পরদিন যখন মিডিয়া এলো যে মির্জা ফখরুল ইসলামের কোনো আলমগীরের কোনো ছেলে নাই, ওই নিউজটার প্রচার হলো না। কেন? তার আগের দিন যতটুকু করা সেটুকু করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে এই জায়গাটায় মানে চুজ অ্যান্ড পিক আওয়ামী লীগের দোসর। আমার সঙ্গে যখন আওয়ামী লীগের কর্মীরা থাকছে, আমি তাদেরকে দলের মধ্যে নিয়ে নিচ্ছি, তাদের সবাই গিয়ে বলছি যে এবার এই ভাইকে ভোট দেওয়ার দরকার নাই, তিনি যেহেতু নাই, মুজিব ভাইকে
আমাদেরকে ভোটটা দিবেন, এরপরে তাদেরকে দিয়ে। আমি আওয়ামী লীগের দোসর হচ্ছি না, কিন্তু আপনি আপনার একটা শব্দ চয়নে যদি এদিক সেদিক হয়ে যাচ্ছে, আপনাকে আমি দোসর বানিয়ে দিচ্ছি। শরীফ ভাই, সময় খুব কম, খুব সংক্ষেপে যদি আমি প্রশ্নটা একটু পেতাম যে হাদি কেন? হাদিকে এটি পুলিশ ভালো বলতে পারবে। এটা কি আসলে একটা টেস্ট কেস কিনা, যে আমাদের ঐক্য এখানে কতটুকু আছে দেখা? আচ্ছা, না, এইখানে আমি আপনাকে একটু মনে করিয়ে দিই। আমি আগেও বলেছি যে সরকারের সমালোচনা করার একটা স্পেস ছিল এই জায়গাটা, আমরা সমালোচনা করেছি, আওয়ামী লীগের করেছি, এই সরকারেরও করেছি। কিন্তু এখন ভয় পাই, যে ধরনের ভয়ের শাসন, সেই যে মবের শাসনটা, বাইরের থেকে ফটো কার্ড বানিয়ে বলা হচ্ছে একে একে আটক করতে হবে, একে একে আঘাত করতে হবে। আচ্ছা, নুরুল হক নূরের উপরে যখন হামলাটা হয়েছিল, একেবারে এখনকার যে সিনারিও একেবারে হুবহু কি মিলে যায়? নুরুর স্ত্রীকে, পরিবারকে ডেকে প্রধান উপদেষ্টার অফিসে ডাকা হলো, 3টা দলকে ডাকা হলো, তারপরে বাকি সব দলগুলোকে ডাকা হলো, বলা হলো যে তাকে বিদেশে পাঠানো হবে, তাকে বিদেশে পাঠানো হলো, এবং সর্বশেষ যে আক্রমণটা করেছিল ভিডিও ফুটেজ দেখার পরে তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? যে তদন্ত কমিটিটা হয়েছিল, বিচার বিভাগীয় তদন্ত কমিটি 15 দিনের সময় দিয়ে সেটিকে গ্রেপ্তার, সেই রিপোর্ট কি প্রকাশিত হয়েছে? সেক্ষেত্রে আবারও সেই প্রশ্ন, নিরাপত্তা। রাজনীতির পেছনে পলিটিক্স আছে, পলিটিক্সের পেছনে রাজনীতি আছে। হ্যাঁ, সেটাই আমরা ধরতে পারছি না হয়তো বা সাধারণ জনগণ। সম্ভবত অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই ধরার চেষ্টা করব নির্বাচনের আগ পর্যন্ত, কারণ বাংলাদেশের মানুষ 18 থেকে 80 পর্যন্ত এখন সকলেই রাজনীতি সচেতন। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ এবং মাহমুদা হাবিবা। 10 সেকেন্ড কি বলা যাবে? আমি জাস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে উদরপিণ্ডি বুধর ঘাড়ের চাপানোর যে সংস্কৃতি, সেইটা থেকেও তো এই সরকার সরতে পারলো না। একজন সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছে, whereas তাদের যেইখানে জিজ্ঞাসাবাদ করা সবচেয়ে বেশি দরকার ছিল, কিভাবে হাদির কাছে ছেলেগুলো আসলো, কিভাবে তারা এই সেন্টারে থাকলো, যারা এতদিন দেখেছেন তাদের সে প্রশ্ন করা কিংবা তাদের সাথে জিজ্ঞাসাবাদ করা, এগুলো না হয়ে আপনাকে তুলে নিয়ে গেল, কারণ হচ্ছে আপনি টক শোতে কথা বলছেন। হয়তো আপনার বিরুদ্ধে অভিযোগও আছে, কিন্তু এই জিনিসটা থেকে অভিযোগ থাকলেও তো সেটা একটু জানানো প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ মাহমুদা হাবিবা এবং শরীফুজ্জামান শরীফ। আজকে একেবারে সময় শেষ। দর্শক, এই ছিল আজকের মতো আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।